দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক, গবেষক, শিক্ষক এবং বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হকের কাছে। স্যার, আবার ফিরে এলাম আপনার কাছে। আবার আপনাকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে জানতে চাই যে সবকিছু মিলিয়ে 2024 আপনার কাছে কি মনে হয়েছে, কেমন ছিল? নতুন বছরের শুভেচ্ছা সকলের জন্য, সকলের জীবন উন্নত হোক, ভালো হোক, সুখ শান্তি প্রগতি এইগুলো সবার জীবনের কাম। যে বছরটা চলে গেছে কোনো কোনো দিক দিয়ে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশও ত্যাগ করে গেছেন। এই ঘটনার পেছনে আমাদের রাজনৈতিক ইতিহাসের অনেক কিছু জড়িয়ে আছে এবং একটা কারণ কার্য সূত্রের মধ্যে এক পর্যায়ে তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে যেতে হয়েছে। তো এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, রাজনীতি শূন্য হয়ে পড়ল, যারা রাজনীতিক নন ক্ষমতা তাদের হাতে চলে গেছে এবং রাজনীতিবিদদের হাত ছাড়া হয়ে গেছে রাষ্ট্র ক্ষমতা। এটা খুব সিগনিফিকেন্ট, এই নিয়ে চিন্তা করার এবং অবস্থা উন্নত করার প্রয়োজন আছে। কেবল যারা উপরে আছেন তারা সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা দরকার, একটা গণজাগরণ আসলে দরকার। আমরা গণজাগরণ বলছি, কিন্তু ধারাবাহিক সাধারণ মানুষও জাগ্রত থাকবে অবশ্যই। নিজেদের অধিকার, সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা ভীষণ রকম জরুরি। একটি প্রশ্ন আপনার কাছে আছে আমার, সেটা হচ্ছে এই যে রাজনৈতিক যে বিষয়গুলো বা রাজনৈতিক যেই প্রভাবটা আছে সেটা আসলে সাংস্কৃতিক অঙ্গনকে কতখানি বা কিভাবে প্রভাবিত করছে? সংস্কৃতির একটা অর্থ হলো যে অবস্থানে আছেন এবং তার চারপাশের সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এর মধ্যে একটু দুর্বল অবস্থান থেকে, অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিকতার দিকে যাওয়া এবং ক্রমাগত ধীর গতিতে উন্নতির দিকে যাওয়া। স্যার, সাংস্কৃতিক যে অঙ্গনটা সেটার কথা বলতে গেলেই আমাদের বলতে হয় যে পশ্চিমা সংস্কৃতির একটা প্রভাব আমাদের সংস্কৃতির উপর আছে এবং সেটা খুব সম্প্রতি একটা প্রকট আকার ধারণ করেছে। এই যে আমরা নতুন বছরের কথা বলছি, নতুন বছরকে বরণ করে নেবার জন্য যে পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব, মানে যে ধরনটা, সেটা অনেকটা বদলেছে। এটা আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন, আপনি কিভাবে দেখেন? পরিবর্তনটা পাশ্চাত্য জগতে এবং প্রাচ্যের জগতেও ঘটেছে এবং খুব গুরুতর পরিবর্তন ঘটেছে। নতুন টেকনোলজি বিজ্ঞানের কল্যাণে আমরা পেয়েছি এবং নতুন টেকনোলজি পুরাতন সভ্যতাকে, পুরাতন ধ্যান ধারণাকে প্রচণ্ডভাবে আঘাত করে এবং ভেঙে দেয়। এটা ইতিহাসের সকল পর্যায়েই হয়েছে। আমাদের এখানেও গত 30 বছর ধরে কিংবা তার চাইতেও একটু আগে থেকে এই যে মানুষের চিন্তাভাবনা, জীবনযাত্রার প্রণালী, আশা আকাঙ্ক্ষা, তার পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানের কল্যাণে আমরা অনেক বেশি কৃষি উৎপাদন সম্ভব করেছি পৃথিবীর সর্বত্র। খাদ্যে এখন প্রবলেম আছে অনেক দেশে, আমাদের দেশও আছে, কিন্তু আইন কানুন একটু উন্নত করলে সব মানুষ সম্মানজনকভাবে খেয়ে বাঁচতে পারে, এরকম একটা বাস্তবতা তৈরি হয়েছে গোটা মানব জাতির জন্য। এটা একটা অগ্রগতি। আর কাপড়ের অভাবও আগের মতো নাই। শীতে প্রতি বছর বেশ কিছু লোক আমাদের দেশেও মারা যেত, পৃথিবীর অনেক দেশেই কাপড়ের অভাবে তারা শীত নিবারণ করে চলতে পারতো না। কিন্তু এখন যে নানান পদ্ধতিতে তোলা ছাড়াও মানে ভালো কাপড় তৈরি করা যায়, এইটা ঘটে গেছে এটাও বিজ্ঞানের আবিষ্কারের ফলে। এতে ভাত কাপড়ের অভাব থেকে গোটা পৃথিবীর মানুষ এবং বাংলাদেশের মানুষও অনেকটা মুক্ত হয়েছে। কিছু আইন কানুন পরিবর্তন করে যারা শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তাদের কল্যাণেও যদি রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা করা হয়, তাহলে বাংলাদেশেও সব মানুষ খেয়ে পরে সম্মানজনকভাবে জীবন যাপন করতে পারে। আগে লোকসংখ্যা কম ছিল, কিন্তু উৎপাদন এত কম ছিল যে সেই কম সংখ্যক লোকেরও জীবিকা সংস্থানের ব্যবস্থা পৃথিবীব্যাপী হতো না। অধিকাংশ দেশ ছিল দরিদ্র, অল্প কয়েকটা রাষ্ট্রের হাতে ছিল ক্ষমতা এবং সম্পদ। তো সেই অবস্থাটা বিজ্ঞানের কল্যাণে পরিবর্তন হয়ে ভালো অবস্থায় আমরা যেতে পারতাম। কিন্তু বিজ্ঞানের আবিষ্কার উদ্ভাবন আমাদেরকে অনেক সুবিধা দিয়েছে, কিন্তু সেই সুবিধা নিয়ে আমাদের যে একটা সম্প্রীতিপূর্ণ সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং জ্ঞান বিজ্ঞান
ইত্যাদির চর্চা। আমি একটু জানতে চাইবো স্যার যে আপনি নিজে যখন শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সময়টা আসলে নতুন বছরকে বরণ করে নেবার জন্য আপনাদের আসলে কি পরিকল্পনা থাকতো বা কিভাবে সেই সময়টা যেত? একটা কথা স্বীকার করতে হবে যে নতুন বছর আসার সঙ্গে সঙ্গে নতুন প্রক্রিয়া আরম্ভ হয় না। মানুষের জীবনযাত্রা প্রণালী, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং সাংস্কৃতিক উপলব্ধি, চিন্তা, এগুলোতে বছরের হিসাবে পরিবর্তন হয়ে যায় না। পরিবর্তনের একটা গতিধারা আগে থেকে থাকে, নতুন বছর আসলেও সেই গতিধারাটা চলে। কিন্তু এর মধ্যে বছর যেহেতু হিসেবে, সময়ের হিসেবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সব অফিস আদালতের কাজ এবং মানুষের প্রাইভেট জীবনযাত্রারও, সেই হিসেবে নতুন বছর যখন আসে তখন মানুষ পুরাতন এক বছরে কি করলাম, কি হলো, আর আগামী বছর কি করব, কি করা সম্ভব হবে, এই ধরনের চিন্তা ভাবনা সবার মনে জাগে, হিসেব নিকেশ চলতে থাকে। কিন্তু আপনার কি স্যার সেই দিনগুলোর কথা মনে পড়ে, যে শৈশব বা কৈশোরের সেই সময়টা, বা সেই সময় যে একটা উদ্দীপনা থাকে, একটা মানুষের মধ্যে একটা স্পিড থাকে, সেই সময়গুলোর কথা কি আপনার মনে পড়ে আপনার নিজের জীবনে? সেটা তো শিশুদের মনে, কিশোরদের মনে সবসময় থাকে, এখনো আছে, আগেও ছিল। এই কৈশোরে, প্রথম যৌবনে মানে সবকিছু বুঝবার মতো সামর্থ্য প্রতিটা মানব শিশু মানে অর্জন করে, লাভ করে, বুঝবার একটা ভাষাও তারা শিখে যায়। ভাষা নিয়ে তো জন্মগ্রহণ করে না, জন্মগ্রহণের পরে ধীরে ধীরে ৩-৪ বছর বয়স হলে অনেকে বেশ ভালোভাবে কথা বলতে পারে। কারো একটু আগে হয় কথা বলার সামর্থ্য, কারো একটু বেশি সময় লাগে। তো এই কথা বলার সামর্থ্যের সঙ্গে তার চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, এগুলো বৃদ্ধি পায়। আমাদের মানে প্রথম জীবনে যে ব্যাপারটা দেখেছি সেটা হচ্ছে, তখন তো খাদ্যের অভাব ছিল ভীষণ দেশে, অন্তত 1/3 লোক দেশের মানে সারা বছর পেট ভরে ভাত খেতে পারতো না, শ্রমজীবী মানুষ তারা। কাপড়ের অভাবের জন্য অনেক লোক মারা যেত। সেই অবস্থাটা এখন নেই। এটা গোটা মানবিক জাতির জন্য একটা বিরাট অর্জন। কিন্তু মানুষের যে নৈতিক চিন্তা বা সংস্কৃতি, এর যে ধারাবাহিকতা, উন্নতি, এই সম্পর্কে মানুষ সচেতন নয়। ইউরোপে, আমেরিকায় দেখা যাচ্ছে এখনও তারা গোটা পৃথিবীর উপরে কর্তৃত্ব বিস্তারের জন্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সর্বোপরি জ্ঞান বিজ্ঞানগত নানা বিষয় তারা নিয়ন্ত্রণ করতে চায়। আমাদের দেশে একজন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কিংবা ইউরোপের কোনো দেশে গিয়ে, এমনকি অস্ট্রেলিয়ায় গিয়ে একটা ডিগ্রি অর্জন করে আসুক, পিএইচডি, এইটাতে তারা আপত্তি করে না। তারা চায় যে আমাদের দেশে যারা আছে তারা ভালো ডিগ্রি নিয়ে কর্মজীবনে, চাকরি বাকরিতে উন্নতি করুক, এটাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু জ্ঞান বলে একটা ব্যাপার, যেটা শক্তি, নলেজ ইজ পাওয়ার ইংরেজিতে বলে, এই জ্ঞানটা তারা দিতে চায় না। ডিগ্রি দিতে চায়, নির্দিষ্ট কিছু বিষয়ে কাজ করে জেনে ডিগ্রি নিয়ে যান, কিন্তু জ্ঞান বিজ্ঞান আমাদের হাতে থাকবে। স্যার, আপনার নিজের গবেষণার প্রতি আগ্রহটা কিভাবে আসলে তৈরি হলো? আপনি তো স্টুডেন্ট থাকা অবস্থা থেকেই গবেষণার সাথে অল্প অল্প করে যুক্ত হচ্ছিলেন। আমরা যে সময়ে কর্মজীবনে প্রবেশ করেছি, রাষ্ট্রভাষা আন্দোলন তখন একটা বিরাট প্রভাব বিস্তার করেছে। আমার জীবনের প্রথম মিছিলে গিয়েছি 1952 সালের 22শে ফেব্রুয়ারি। গ্রামে ছিলাম, এখন যেগুলো উপজেলা, এই উপজেলা সিস্টেম ছিল না, থানা, থানার দারোগাই ছিল ওই থানার সর্বোচ্চ কর্মকর্তা, ওসি বলতে, অফিসার ইনচার্জ। তো এইটা আমরা দেখলাম যে একটা দুর্ভিক্ষের অবস্থা প্রায় প্রতি বছর থাকে, অন্তত 4-5 মাস। এটা আমাদেরকে খুব কষ্ট দিত, এবং কি করে সব মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে এটা আমরা চাইতাম। আর তখন উৎসব অনুষ্ঠান অনেক কম হতো, শহরেও গ্রামেও, কিন্তু উৎসব অনুষ্ঠানের সঙ্গে একটা অন্তরের ভিন্ন রকম যোগ থাকতো। ধনী লোক সর্বত্র ছিল না। আমাদের যে রাজধানী ঢাকা গড়ে উঠেছে, ঢাকায় তো সারা দেশের সব ধনী লোকদের কেন্দ্র, চট্টগ্রামও আর একটা বড় কেন্দ্র ধনী লোকদের। তো এই ধনী লোকেরা বিলাস বসন নানান কিছু করেন, কিন্তু একটা পারস্পরিক সম্প্রীতির মনোভাব গড়ে তোলা, মানুষ ভালো একটা সম্প্রীতির সম্পর্ক, এই সব নিয়ে তাদের মধ্যে চিন্তা কমই আছে। 1-2 জন আছেন যারা এগুলোর জন্য অর্থ ব্যয় করেন এবং সকলের উপকার হোক এরকম চিন্তা করেন। কিন্তু যেটুকু চিন্তা থাকলে একটা ভালো সরকার একটা রাষ্ট্রে হয়, জনজীবনে হয়, একটা জাতি গড়ে ওঠে, জনজীবনের উন্নতি হয়, সেরকম অবস্থা গত 53 বছরের মধ্যে আমরা
পাইনি, সেটা অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে। কেবল সরকার করবে, কেবল রাজনৈতিক দলগুলো করবে, এরকমটা ভাবলে ভুল হবে। এটা দেশের সচেতন প্রত্যেকটা নাগরিক যাদের কিছু জায়গা থেকে মূলত কাজ করতে হবে। একটু জানতে চাইবো যে 2024 সালে আপনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিযুক্ত হন এবং সেই জায়গাটা নিশ্চয়ই একটা আলাদা ভালো লাগার, একটা অন্যরকম দায়িত্বের একটা ভারও আছে নিশ্চয়ই, সেটা আসলে কতখানি উপভোগ করছেন? একটা হলো যে আমাকে বাংলা একাডেমির সভাপতি করা হয়েছে, আমি সম্মত হয়েছে এবং যোগদান করেছি। তো সভাপতি তো একটা সম্মানজনক প্রতিষ্ঠান অবশ্যই। তো আমি সভাপতি হওয়ার পরে আমি দেখলাম যে পত্রপত্রিকা এখানে সেখানে এই নিয়ে অনেক আলোচনা করছে, আমাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগছে, কিন্তু বাংলা একাডেমি যাতে ভালো চলে, আমাদের জাতীয় জীবনের চিন্তা ভাবনার অগ্রগতির প্রগতির মানে চর্চা সেখানে হয়, সে গবেষণার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, এইটাই বাংলা একাডেমি প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারণ। আচ্ছা। এবং বাংলা একাডেমি কাজ করবে সর্বজনীন কল্যাণে। সমাজের পশ্চাৎবর্তী যেসব জনগোষ্ঠী আছে, বিশেষ করে যেগুলো চাকমা, গারো, এই মানে এইরকম ক্ষুদ্র নিগোষ্ঠী, যারা ক্ষুদ্র জনগোষ্ঠী, তারাও যাতে সভ্যতার ধারায় এগিয়ে চলতে পারে, উন্নতি করতে পারে, সেই জন্য কার্যক্রম গ্রহণ করা। কেবল ধনী লোক কিংবা উচ্চ মধ্যবিত্ত তাদের মধ্যে রাষ্ট্রের সুফল সীমাবদ্ধ থাকবে না, এটা আমরা স্টাডি করব। আমরা মনে আমাদের জাতির যারা নেতৃত্ব দেন রাজনীতিতে এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, তারা এই বিষয়ে সচেতন হয়ে একটা উন্নত অবস্থার জন্য চিন্তা ভাবনা করবেন, চেষ্টা করবেন। সমগ্র জনগণ যাতে নিজেদের জীবনের উন্নতির জন্য, সবার জীবনের উন্নতির জন্য জাগ্রত হয়, তার জন্য চেষ্টা করবেন। গণজাগরণের কথা নানানভাবে বলা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশে, এই ভূভাগে গণজাগরণ ছিল 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণজাগরণ দেখা দিয়েছিল। সেই জাগরণ ইংরেজ শাসনের অবসানে শেষ হয়ে যায়নি। আমাদের এখানে শাসনতন্ত্র প্রণয়নের চেষ্টা পাকিস্তান আমলে দীর্ঘ সময় লেগেছে, তারপরে রাষ্ট্রভাষা নিয়ে তীব্র বিরোধিতা হয়েছে, আমরা সংগ্রাম করেছি, আমাদের অনেকে প্রাণ দিয়েছেন সেই সরকারের মধ্যে। তো এর মধ্য দিয়ে মানে বাঙালি জাতীয়তাবাদ, পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ, পশ্চিমবঙ্গ ভারতীয় জাতীয়তাবাদের অন্তর্গত, কিন্তু আমরা যে পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, এই অঞ্চলের মানুষের যে একটা সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এবং জ্ঞান বিজ্ঞানে কলকাতা যেমন একটা বড় কেন্দ্র ছিল, গোটা এশিয়াতে সবচেয়ে বড় কেন্দ্র ছিল, তার উত্তরাধিকারী তো আমরাও। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে আমরা কলকাতা থেকে আলাদা হয়েছি এবং ঢাকা আমাদের জাতির প্রধান কেন্দ্র তো হিসেবে গড়ে উঠেছে। তো এই যে আমাদের জাতীয় সংস্কৃতির প্রধান কেন্দ্র ঢাকা, এই জায়গাতে আমাদের বুঝতে হবে যে কেবল ঢাকা নিয়ে নয়, গোটা দেশের জনগণকে নিয়ে এবং ক্ষুদ্র জনগোষ্ঠী যেগুলো তাদেরকে নিয়ে আমাদের সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো একা তো আসলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না, সবাইকে নিয়ে একত্রে তারপরে এগিয়ে যেতে হবে। এবং আগামী দিনগুলো যেন আমাদের প্রত্যেকের জন্যই সুন্দর হয়, সাংস্কৃতিক হোক বা রাজনৈতিক অঙ্গন হোক, যে ক্ষেত্রেই হোক না কেন আমরা সুস্থতা চাই। এই প্রত্যাশা রেখে আজকে আমাদের আয়োজন শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য এবং নতুন বছরের প্রথম দিনে, প্রথম সকালে আপনাকে আজকে আমরা পেয়েছি। আমরা প্রফুল্ল চিত্তে সকলের উন্নতি চাই, আমাদের নিজেদের জীবন আলাদাভাবে না, জনজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে একটা সার্বিক উন্নতি, কল্যাণ, সকলের মঙ্গল হোক, সেটাই দিকে আমাদের যাত্রা সফল হোক, এইটা কামনা করি। সেটাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সফল হওয়ার চেষ্টা না করে মূল্যবোধের মানুষ হওয়ার চেষ্টা করুন। দর্শক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। 2025 সাল সবার জন্য শুভ ও মঙ্গলময় হোক। সবাইকে আবারও শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।